খবরের হেডলাইন্স। ভাসমান অবস্থায় মহাকাশের নাচ, এখন কেমন আছেন সুনিতা উইলিয়ামস? বাংলাদেশের সাংসদ খুনে উঠে এলো নতুন তথ্য। খুনের পর মৃতদেহের ছবি পাঠানো হয় দলেরই এক নেতার ফোনে। এবার হিজাব বিতর্কে ইস্তফা শিক্ষিকার, কর্ণাটকের পর জড়ালো কলকাতা। ফের মুখোমুখি ভারত পাকিস্তানের ম্যাচ শেষ হতে না হতেই চলে এলো বড় আপডেট। ডু অর ডাই ম্যাচ, বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের কাতারের মুখোমুখি ভারত। অস্বস্তির চরমে তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী, সতর্কতা 4 জেলায়। একটা সাদা সুড়ঙ্গ পথ, তার গায়ে নানা যন্ত্রপাতি বসানো, পথের শেষে চৌকো দরজা। নবাগতদের স্বাগত জানাতে সেখানেই দাঁড়িয়েছিলেন মহাকাশবাসী বিজ্ঞানীরা। শূন্যে ভাসতে ভাসতে খানিক সাঁতরে মহাকাশ স্টেশনে ঢুকে পড়েন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নভোচর সুনিতা উইলিয়ামস। তার পেছনে আরেক মহাকাশচারী বুচ উইলমোর। মহাকাশের ঘরে ফেরার আনন্দে নাচতে শুরু করেন সুনিতা। তারপরে একে একে জড়িয়ে ধরেন সকলকে। বোয়িং স্টারলাইনার ক্যাপসুলে চেপে ভারত থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছানোর পরের ক্যামেরাবন্দি মুহূর্তগুলো এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে বোয়িং স্পেস। এবারের অভিযানটি বোয়িং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এটি ছিল বোয়িং ক্রু ফ্লাইট টেস্ট, অর্থাৎ পরীক্ষামূলক উড়ান। 2 অভিজ্ঞ মহাকাশচারী সার্টিফিকেট পেলে মহাকাশ বাণিজ্যে পাকাপাকিভাবে পা ফেলবে বোয়িং। এরপরে তারা নিয়মিতভাবে অভিযাত্রীদের মহাকাশ স্টেশনে পৌঁছে দিতে পারবে এবং নাসার বাণিজ্যিক ক্রু প্রোগ্রামে অংশ নেবে। পৃথিবী থেকে মহাকাশ স্টেশন সফর, এই যাত্রার ভার ইতিমধ্যেই বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছে নাসা। ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স এর ক্রু ড্রাগন আগেই সেই মহাকাশ যাত্রী পরিষেবা শুরু করে দিয়েছে। বোয়িং দ্বিতীয় সংস্থা হিসেবে প্রতিযোগিতায় নাম লেখাবে। গত 13ই মে নিউ টাউনের ফ্ল্যাটে খুন করা হয় বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম আনারকে। তদন্তকারীরা জানতে পারেন খুনের পর শরীরের ছাল ছাড়িয়ে হাড় মাংস আলাদা করা হয়েছিল। তারপর মাংসের টুকরো কোমরে ফেলে ফ্লাশ করে দেওয়া হয়। পরে ট্রলি ব্যাগে ভরে হাড়ের টুকরো বাগঝোলা খালে এনে ফেলে দেয় কসাই জিহাদ ও সিয়াম। জিহাদকে জিজ্ঞাসাবাদ করে লাগাতার তল্লাশি চালালেও এতদিনে কিছুই পাওয়া যায়নি। সাহায্য নেওয়া হয় নৌসেনারও। শনিবার বনগাঁ সীমান্ত থেকে ধরা পড়ে যায় সিয়াম হোসেন। খুনের পর নেপালে পালিয়ে গিয়েছিল সে। রবিবার সকালে তাকে সঙ্গে নিয়ে তল্লাশি চালানো হলে তাতেই উদ্ধার হয় হাড়। বাংলাদেশের বাসিন্দা সিয়াম ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। মূল চক্রী আক্তারুজ্জামানের কাছে কাজ করত সে। তার যে রিসর্ট রয়েছে বাংলাদেশে, সেগুলো দেখভালের দায়িত্ব ছিল সিয়ামের ওপর। মাসিক 50,000 টাকা বেতন ছিল। সিয়ামই জিহাদকে মুম্বাই থেকে কলকাতাতে নিয়ে এসেছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। তবে এখন জানা যাচ্ছে খুনের পর তার পোশাক খুলে মৃতদেহের ছবি তুলে পাঠানো হয় ঝিনাইদহে আওয়ামী লীগের জেলা ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে বাবুর ফোনে। ঢাকা পুলিশ সূত্রে খবর, ওই ছবি কামাল আহমেদ বাবুর ফোনে পাঠিয়েছিল শিমুল ভুইয়া। আনোয়ারুল খুনে একটি বড় ভূমিকা ছিল শিমুলের, সে কথা তিনি আদালতে স্বীকারও করেছেন। বেশ কিছুদিন ধরে হিজাব পরা নিয়ে প্রবল বিতর্ক দেখা দিয়েছিল। এবার সেই বিতর্ক এসে পড়ল খোদ কলকাতায়। এক্ষেত্রেও বিতর্ক বাঁধল সেই শিক্ষা প্রতিষ্ঠানেই। যাকে নিয়ে এই বিতর্ক তৈরি হয়েছে তার নাম সঞ্জিদা কাদের। এ প্রসঙ্গে তিনি জানান, গত রমজানের পর থেকেই তিনি হিজাব পরে আসছেন কলেজে। এতদিন তাকে এই বিষয়ে কিছুই জানানো হয়নি কলেজ কর্তৃপক্ষের তরফে। তবে সম্প্রতি তিনি হিজাব পরে কলেজে আসার পর কর্তৃপক্ষের তরফে মৌখিকভাবে তাকে হিজাব পরে স্কুলে আসতে বারণ করা হয়। পরে কলেজ কর্তৃপক্ষের তরফে জারি করা হয় পোশাক বিধি। ওই শিক্ষিকার আরো অভিযোগ, ক্রমশ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে এই জুন মাসের 5 তারিখ কলেজ থেকে ইস্তফা দিতে বাধ্য হন তিনি। উল্লেখ্য, কিছুদিন আগেই ইরানে হিজাব বিরোধী আন্দোলন চলেছিল। এই প্রসঙ্গে তিনি বলেন, ইরানে যে হিজাব বিরোধী আন্দোলন চলেছিল তাকে সমর্থন জানাই। হিজাব পরতে বাধ্য করাটা যদি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়, তাহলে আমাকে হিজাব পরতে না দেওয়াটাও স্বাধীনতায় হস্তক্ষেপ করাই। আইনের ছাত্র শিক্ষক হিসেবে আমি মনে করি ধর্মনিরপেক্ষ দেশে কে কি পড়বে তা কেউ ঠিক করে দিতে পারে না। কিন্তু কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে একেবারেই অনমনীয় ছিল। তাই কিছুটা বাধ্য হই আমি চাকরি থেকে ইস্তফা দিই।
ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে নিজের সাফাই দিয়েছেন সঞ্জিদা। টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচের রেশ কাটতে না কাটতেই ফের চলে এলো পরের ম্যাচের বিরাট আপডেট। আগামী বছর 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত পাকিস্তান আয়োজন করবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই ইভেন্টে ফের মুখোমুখি রোহিত শর্মা, বাবর আজম। পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই টুর্নামেন্টের খসড়া বানিয়ে আইসিসিকে পাঠিয়েছে অনুমোদনের জন্য। 20 দিনের ইভেন্টের জন্য পাকিস্তান বেছে নিয়েছে করাচি, রাওয়ালপিন্ডিকে। লাহোরকেই একমাত্র ভারতের সেন্টার হিসেবে বেছে নেওয়া হয়েছে। রাওয়ালপিন্ডিতে 5টি ও করাচিতে 3টি ম্যাচ রাখা হয়েছে। ভারত ফাইনালে বা সেমিফাইনালে গেলে সেই ম্যাচও হবে লাহোরে। কেন লাহোরকেই বেছে নেওয়া হয়েছে রোহিতদের জন্য? সূত্রকে উদ্ধৃত করে এক স্পোর্টস ওয়েবসাইটের রিপোর্টে বলেছে, লাহোরই হবে ভারতের হোম বেস। এর ফলে ভারতীয় দলের সফরও কম হবে এবং নিরাপত্তার দিক থেকেও শ্রেষ্ঠ আয়োজন করা যাবে। লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের মনোনয়ন হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। করাচি ও রাওয়ালপিন্ডিতেই হবে দুটি সেমিফাইনাল। ভারত পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতায় দুই দেশের মধ্যে বহু বছর কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয় না। 2012 থেকে 13 সালে শেষবার MS ধোনি ভারত পাকিস্তানে গিয়েছিলেন মিসবাহ উল হকের সঙ্গে খেলতে। ভারত পাকিস্তান শুধুই আইসিসি ও এসিসির টুর্নামেন্টে মুখোমুখি হয় এখন। একে অপরের দেশে গিয়ে 22 গজের যুদ্ধে মুখোমুখি হওয়া এখন অতীত। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রোহিতরা যে আগামী বছর ওয়াঘার ওপারে যেতে পারেন বলে কোনো সম্ভাবনা নেই, এই কথা এখনই বলে দেওয়া যায়। কাতারকে রুখে দিতে পারলেও প্রথমবারের জন্য বাছাই পর্বে 3য় রাউন্ডে উঠে ইতিহাস গড়ার সম্ভাবনা আছে ভারতের। কিন্তু তা সম্ভব হবে তখনই যদি মঙ্গলবারের অপর ম্যাচে কুয়েত ও আফগানিস্তানের মধ্যে ম্যাচও যদি অমীমাংসিত থাকে। মরণ বাঁচন ম্যাচ একেই বলে। ফিফা বিশ্বকাপ ও AFC এশিয়ান কাপের বাছাই পর্বে 3য় রাউন্ডে উঠতে হলে শেষ ম্যাচে এশিয়া চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে জেতা ছাড়া আর কোনো উপায় নেই ভারতের। ফলে এই ম্যাচে কঠিন পরীক্ষা ক্রোয়েশিয়ান কোচ ইগোর স্টিমাচের ভারতের। হিসেবটা এরকম, বাছাই পর্বে গ্রুপ এতে ভারত 5 ম্যাচে জিতে 5 পয়েন্ট নিয়ে 2 নম্বরে রয়েছে। 5 ম্যাচে 4 পয়েন্ট পেয়ে 4 নম্বরে কুয়েত। কাতারের বিরুদ্ধে গোল শূন্য ড্র করে 4 নম্বরে থাকা আফগানিস্তান 5 পয়েন্ট নিয়ে 3 নম্বরে উঠে এসেছে। তাই আফগানিস্তান ও কুয়েতের মধ্যে ম্যাচ যদি ড্র হয় তাহলে ভারতের পক্ষে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে ড্র করে 3য় রাউন্ডে দরজা খুলে ফেলা সম্ভব। কারণ গোল পার্থক্যে আফগানিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে ভারত। অপর ম্যাচে ফয়সালা হলে অবশ্য ভারতের সামনে জয় ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। সেক্ষেত্রে তাদেরও শেষ ম্যাচ জিততে হবে। জেলায় জেলায় গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া। আগামী 24 ঘন্টায় আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। 13 জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহের কবলে, কিছু জেলা মৃদু তাপপ্রবাহের কবলে, 2-1টি জেলা চূড়ান্ত আপেক্ষিক আর্দ্রতা ও ঘামার্ত পরিস্থিতির কবলে। সকাল থেকে ঘামে প্যাচপ্যাচে গরম। আজও তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পশ্চিমের 4 জেলায় তাপপ্রবাহ। বুধবার বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন। বৃহস্পতি এবং শুক্রবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতে। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন। বেশ কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। ব্যুরো রিপোর্ট, আরবি নিউজ। আজকে সেরা 6 এই পর্যন্তই। এরকমই নানান খবর পেতে সাথে থাকুন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আরবি নিউজ। জেগে ওঠো কলকাতা।